সাজানো গোছানো ফুল বাগানের পথ আপনাকে নিয়ে যাবে বেদনার ইতিহাসের শেষ প্রান্তে, যার স্মৃতি আজও মানুষের অজানা। আমি আজ আপনাদের নিয়ে যাব সেখানে। ধ্বংসপ্রাপ্ত রহস্যময় পথ দিয়ে একটু এগোলেই দেখতে পাবেন রহস্যময় এক সুড়ঙ্গ, যেখানে প্রবেশ করলে আর কেউ ফিরে আসে না। দর্শক, আজ আপনারা দেখতে পাবেন বাংলা মোগল সাম্রাজ্যের এক জাঁকজমকপূর্ণ রাজপ্রাসাদের ইতিহাস, কিভাবে এক অপয়া জায়গায় পরিণত হয়েছে। মৃত্যু হয়েছে সুন্দরী রাজকন্যা পরিবিবির। জানতে যাচ্ছেন কল্পনাতীত এক রহস্যময় সত্যি ইতিহাস, যা হয়তো কখনো কল্পনাও করেননি। সৌন্দর্যের পরতে পরতে লুকিয়ে থাকা সব রহস্য। শহরে ঢাকার রাজপথ ধরে রওনা হলাম লালবাগ কেল্লার উদ্দেশ্যে। ঢাকা ইউনিভার্সিটির পথ ধরে সোজা পুরান ঢাকার দিকে এগুতেই পৌঁছে যাবেন লালবাগ কেল্লায়, যেখানে রয়েছে বাংলা সুবেদার শায়েস্তা খানের ঐতিহাসিক লালবাগ কেল্লা। ঢাকা এক সময় মুঘল সাম্রাজ্যের প্রাদেশিক রাজধানী ছিল। তখন থেকেই রাজপথ বা প্রধান সড়ক গড়ে ওঠে। রাজপথ বোঝানো হতো সেই সব প্রধান সড়কগুলোকে, যেগুলো দিয়ে শাসক, সৈন্য, ব্যবসায়ী ও সাধারণ মানুষ চলাফেরা করত। মুঘল আমলে ঢাকার প্রধান রাজপথে গড়ে ওঠে লালবাগ কেল্লা, চকবাজার, সদরঘাট, ইসলামপুর ও চকবাজার হয়ে বিভিন্ন দিক। ব্রিটিশ আমলে পুরান ঢাকার সড়কগুলো সংস্কার হয়। ইউরোপীয়দের জন্য কাস্টম হাউস, কোর্ট, বাজার, চার্চ সব কিছু গড়ে ওঠে এই রাজপথকে কেন্দ্র করে। পাকিস্তান আমলে ঢাকার নতুন শহরের পরিকল্পনা শুরু হয়। নির্মাণ করা হয় মতিঝিল, পল্টন, টিবিসি বিল্ডিং এলাকা। স্বাধীনতার পর এই রাজপথগুলো হয়ে ওঠে মিটিং মিছিলের প্রধান কেন্দ্রবিন্দু। মুঘল আমলে ঢাকাই হয়ে ওঠে সুবেদারের রাজধানী। লালবাগ কেল্লা, আর্মেনীয় চার্চ, হোসনি দালান, ইসলামপুরের কাপড়ের ব্যবসায়ী, চকবাজারের সদরঘাটি তার ইতিহাস বহন করে। এছাড়াও ঘুরে দেখতে পারেন আহসান মঞ্জিল, শাহী মসজিদ, স্টার মসজিদ। ট্রাই না করলেই নয় পুরান ঢাকার ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানি, হালিম, বকরা, মিষ্টি ও যত সব নান্দনিক শাহী খাবার। ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে রয়েছে বিভিন্ন ধরনের ভাস্কর্য, যেগুলো ঘুরে দেখতে পারেন অনেক দিনের পুরনো ঢাকা ইউনিভার্সিটির আশেপাশের এলাকা। সুলতানি আমলে ঢাকা ছিল একটি ব্যবসায়ী কেন্দ্র। আসল নকল সব মিলিয়ে সব কিছু পাওয়া যায় যে আমলে থেকেই, এটাই তার বড় প্রমাণ। যানজট একটু কম থাকায় অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম লালবাগ কেল্লায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের নিয়ে এসেছি ঢাকার প্রাণকেন্দ্র লালবাগ কেল্লায়। লালবাগ কেল্লার ইতিহাস অনেকে জানে, অনেকে জানে না। আসলে 15শো শতাব্দীর পরবর্তীতে এই লালবাগ কেল্লাটি নির্মিত হয়। আওরঙ্গজেবের আমলে তৎকালীন শায়েস্তা খান এই দুর্গটি নির্মাণ করেন। সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের ভাই ছিলেন শায়েস্তা খান। শায়েস্তা খানের আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত। আওরঙ্গজেব দিল্লিতে উপদিষ্ট থাকায় শায়েস্তা খান পূর্ণ ক্ষমতার অধিকারী হয় এবং বাংলাকে তার ইচ্ছে মতো শাসন করে, এবং পণ্যের দাম এতই কমে যায় যে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। লালবাগ কেল্লার ইতিহাস। লালবাগ কেল্লা আমাদের কাছে শায়েস্তা খানের কেল্লা নামে পরিচিত হলেও শায়েস্তা খান এই কেল্লা নির্মাণ করেননি। এই কেল্লা মূলত মুঘল সম্রাট আওরঙ্গজেবের ছেলে আজম শাহ নির্মাণ কাজ শুরু করেন, যে ছিলেন সম্রাট শাহজাহানের নাতি। 1678 সালে আজম শাহ বাংলায় সুবেদার ছিলেন। ওই সময় তিনি সর্বপ্রথম দুর্গ নির্মাণের কাজ শুরু করেন। তার পিতার নাম অনুসারে এই কেল্লার নাম দিয়েছিলেন আওরঙ্গাবাদ কেল্লা। 1679 সালে দিল্লির সাম্রাজ্য রক্ষায় মারাঠার আক্রমণ থেকে দিল্লিকে রক্ষা করার জন্য বাবার ডাকে দিল্লি চলে যান
1680 সালে আওরঙ্গজেবের মামা ও মমতাজের ভাই শায়েস্তা খান বাংলার সুবেদার হিসেবে ঢাকায় আসেন। এই দুর্গের বাকি কাজ শায়েস্তা খানই পরিচালনা করেন। প্রশাসনিক একটি দোতলা ভবনেই সুবেদার শায়েস্তা খান বসতেন। আজ থেকে প্রায় 350 বছর পুরনো ঝর্ণা আজও অক্ষত রয়েছে। ঈদে ও বিশেষ দিনগুলিতে এর ঝর্ণাগুলো ছাড়া হয়। মূলত শায়েস্তা খান বাংলায় 2 বার সুবেদার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়। তার শাসনকালের মধ্যবর্তী সময়ে 15 মাস বাংলার সুবেদার ছিলেন আজম শাহ। এই সময়েই আজম শাহ লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেছিলেন। কাজ শুরুর পরপরই মারাঠার বিদ্রোহী ঠেকাতে বাবা আওরঙ্গজেবের ডাকে দিল্লি চলে যান। 4 বছর কাজ চলাকালীন সময়ে 1684 সালে তার কন্যা পরিবিবি মারা যান। কন্যার এই অকাল মৃত্যুতে শায়েস্তা খান ভেঙে পড়েন। মেনে নিতে পারেননি তার অকাল মৃত্যু। তিনি এ দুর্গকে অপয়া আখ্যা দিয়ে মুর্শিদাবাদ চলে যান। রাজধানীও স্থানান্তর করে নিয়ে যান সেখানে। এই যে আরেকটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে পরিবিবির মাজার। উপরে যে গোলাকার গম্বুজটি দেখতে পাচ্ছেন তা স্বর্ণ দিয়ে মোড়ানো ছিল, কিন্তু পরবর্তীতে ইংরেজ শাসনামলে এর স্বর্ণ লুট করে নিয়ে যায় ইংরেজরা। এখন এই গম্বুজটি তামা দিয়ে মোড়ানো রয়েছে। এর মধ্যে রয়েছে পরিবিবির মাজার। পরিবিবির পুরো নাম ইরান দূত রাশমাত বানু। পরিবিবির আরেকটি বড় পরিচয় হলো পরিবিবি সম্রাট শাহজাহানের নাতবউ বা আওরঙ্গজেবের ছেলে আজম শাহের সহধর্মিণী। অসমাপ্ত দুর্গটি আজও অসমাপ্ত অবস্থায় রয়ে যায় অপয়া দুর্গ হিসেবে। এছাড়া এখানে রয়েছে একটি মসজিদ, যেখানে আজও মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কেল্লার একেবারে পিছনে রয়েছে একটি সুড়ঙ্গ পথ। শত শত বছর পার হওয়ার পর আজও সে রহস্য প্রকাশিত হয়নি। বিভিন্ন তথ্যের ভিত্তিতে জানা যায়, একদল বিশেষজ্ঞ এই সুড়ঙ্গটি পরীক্ষা করতে আসলে এই সুড়ঙ্গে শিকল বেঁধে পাঠানো হয় 2টি কুকুর। শিকল ফিরে আসলেও আসলে কুকুরগুলি আর ফিরে আসেনি। তারপর থেকেই এই সুড়ঙ্গ তালা দিয়ে সিলগালা করে দেওয়া হয়। সবচেয়ে বেদনাদায়ক সময় ছিল সিপাহী বিদ্রোহীর সময়। 1757 সালে 22 নভেম্বর 260 জন সিপাহীর মধ্যে 41 জন নিহত হয়। ইংরেজ নৌশাসনদের মধ্যে নিহত হয় 3 জন। ধারণা করা হচ্ছে ওই 41 জন সিপাহীর লাশ এই শুকনো পুকুরে মাটি চাপা দেওয়া হয়। 1757 সালে পলাশির যুদ্ধের নবাব সিরাজদৌল্লা পরাজিত হবার পর লালবাগ কেল্লা চলে যায় ইংরেজদের হাতে। ভার হয়ে আসে সেই সময়ের আকাশ বাতাস। আশেপাশের লোকজন তখন গভীর রাতে পানি পানি করে চিৎকারের আওয়াজ শোনা যেত। 41 জন শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো একদিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।